বর্তমান আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়ের চিন্তা চেতনায় আমাদের 2009 সালে এই আইনটি পাশ হয় এবং এর মাধ্যমে আমাদের ভোক্তাদের অধিকার আইনগতভাবে আমাদের এই দেশে স্বীকৃতি লাভ করে। তা আমাদের আশা ছিল যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইনের মাধ্যমে ভোক্তাদের অধিকার ফিরে পাবে বা সংরক্ষিত হবে, এটা আমাদের প্রত্যাশা ছিল। এবং সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর স্বল্প পরিসরে হলেও ইতিমধ্যে বাংলাদেশে এই প্রায় 20 কোটি মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আবারও ধন্যবাদ জানিয়ে সবাইকে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা ফরিদপুর চেম্বার আমাদের ভোক্তা অধিকার, ক্যাব, এই জাতীয় যতগুলি প্রতিষ্ঠান আছে, আমরা বিশেষ করে ফরিদপুরে একযোগে সমস্ত যে কর্মকাণ্ড আছে সেই কাজগুলি করি। যখন কোনো জিনিসের ক্রাইসিস হয়, কেন ক্রাইসিস হলো, কেউ কৃত্রিম সংকট তৈরি করলো কিনা, কেউ অবৈধ সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করছে কিনা, এগুলো দেখার জন্য আমরা একসাথেই কাজ করি। আমার ফরিদপুর চেম্বারের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা জানেন, বিশেষ করে ক্যাবের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের আন্দোলনের ফসলে আসলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 সালের প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি পর্যন্ত সবচেয়ে দৃশ্যমান যে অধিদপ্তর এবং সরকারি কর্মকাণ্ড বলি, নাগরিক সুরক্ষা বলি, ভোক্তা সুরক্ষা বলি, আমাদের বর্তমান যে মহাপরিচালক মহোদয়ের ভারসাম্য আমরা দেখেছি। এখানে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন বা স্থানীয় অন্যান্য প্রশাসন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নের সাথে জড়িত সবসময় সহযোগিতা করেছেন। আমি নিজেও ফরিদপুরে প্রথম পোস্টিং ছিল, আমি দেখেছি তখন ভোক্তা অধিকার আসলে আইন সম্পর্কে কেউ জানতোই না, যে একটা অধিদপ্তর রয়েছে সেটা সম্পর্কে জানতো না। কিন্তু আমাদের এখন অধিক প্রচারণা এবং আমাদের যে কার্যক্রমের ফলে দৃশ্যমান ভোক্তা অধিকারের কার্যক্রম আমরা দেখতে পাই। এখন ভোক্তাদের পক্ষে কথা বলার যদি লোক না থাকে, যদি ভয়েস রেজ না করে, সামাজিক আন্দোলন যদি গড়ে না তুলতে পারি, তাহলে ভোক্তা সুরক্ষা করা অনেকটা অসম্ভব হয়ে পড়বে। ভোক্তা অধিকার অধিদপ্তর নিরলস কাজ করে যাচ্ছে মহাপরিচালক মহোদয়ের নেতৃত্বে। আমরা আশা করব যারা ক্যাব নেতৃবৃন্দ রয়েছেন বা অন্যান্য যারা ব্যবসায়ী নেতৃবৃন্দ রয়েছেন, অংশীজন রয়েছেন, তাদের সকলের সহযোগিতায় আইনটা আরো সফল বাস্তবায়ন হবে। ধন্যবাদ সবাইকে। ক্যাবের যেটা আমরা জানি, ক্যাব হলো একটা অমুনাফা ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন, যেটাকে বাংলায় বলা হয় বাংলাদেশ ভোক্তা সমিতি, যা কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, যারা ভোক্তাদের অধিকার নিয়ে আপনার মানুষকে সচেতন করে এবং প্রোগ্রাম চালু করে। এবং ক্যাবের মনে হয় একটা প্রোগ্রাম ছিল যেটা ভোক্তা কণ্ঠ নামে, যেটা মাসিক, এখন প্রকাশিত হয় কিনা আমি জানি না। তো তারপরে আর ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর, দেখেন আপনার দিন শেষে না, আমরা কিন্তু সবাই যেখানে চাকরি করি না কেন, এই দেশের নাগরিক হিসেবে কিন্তু আমরা সবাই একজন ভোক্তা। এবং বাংলাদেশে সবচেয়ে সহজ, যে দেশের ম্যাক্সিমাম মানুষ প্রতারণা প্রবণ ভাবে বেশি মুনাফা করার জন্য বেশি দাম নেওয়ার চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো একটা পণ্য আপনি একই দোকান, পাশাপাশি দোকান বেসিসে দাম বেড়ে যায়। কোনো একটা, আপনি যদি একটা পারফিউম কিনতে চান, এক দোকানে একটা হলুদ ট্যাগ লেখা আছে 480 টাকা, আপনি 4-5 দোকান পরে যাবেন, গিয়ে আপনি 350 টাকায় কিনতে পারতেছেন, ওইখানে লেখা আছে 420 টাকা বা 350 টাকা, এই টাইপের কিছু একটা আছে। আমি মনে করি যে বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের ভোক্তাদের অধিকার সবচেয়ে বেশি কি হয়, মানে সুযোগ নিয়ে থাকে এই মানে অপেশাদার ব্যবসায়ীরা বা অসাধু ব্যবসায়ীরা নিয়ে, তারা অনেক বেশি মুনাফা করে। এই সুযোগে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম কিন্তু খুব চমৎকার ভাবে সামনে আসছে। আমরা বিভিন্ন ঈদের মধ্যে দেখা যায়, বিভিন্ন প্রোগ্রামে দেখা যায়, যখন ব্যবসায়ীরা খুব লাগামহীন হয়ে ওঠে মুনাফার জন্য, তখন দেখা যায় যে ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ কতটুকু সামনে এসে বিভিন্ন ভাবে তারা অভিযান চালাচ্ছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এবং আমি এখানে ফরিদপুরে আসছি 9 মাস যাবত। ফরিদপুরে এসে আমি দুটো ঈদ পেলাম, পুজো পেলাম, সেখানে দেখেছি ফরিদপুরে আপনার ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম খুবই চমৎকার ভাবে এগিয়ে যাচ্ছে। তো আমি ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর এবং ক্যাবের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং সামনে এই এদের কার্যক্রম আরো বেগবান হোক, আরো প্রসারিত হোক, বাংলাদেশের ভোক্তাদের অধিকার সংরক্ষিত হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। আমি যখন ডিজি হয়ে আসি, আমাদের প্রথম 1 সপ্তাহের মধ্যে আপনাদের ক্যাবের যে হেডকোয়ার্টার আমাদের সেগুনবাগিচাতে, আমি ফোন করে বললাম গোলাম রহমান স্যারকে যে আমি একটু আপনাদের ওখানে চা খেতে আসবো।
যখন তাদের অফিসে গিয়েছে আপনাদের হেডকোয়ার্টারে, মানে বিষয়টা এরকম যে আমি একটা মেসেজ দিতে চেয়েছি যে ক্যাব আর ভোক্তা অধিকার এটি বিচ্ছিন্ন কিছু নয়। মানে অ্যাকচুয়ালি আপনাদের আন্দোলনের ফসলই তো এই ভোক্তা অধিদপ্তর, এবং সেখানে ক্যাবকে কেন আমাদের ওন করতে হবে, আর যে বাংলাদেশে এখন যে ভোক্তার অধিকার সেটি 2009 আইনের পরে, ক্যাবের আন্দোলনের পরে এই আইন হয়েছে। 2009 পরে আপনারা তো একটা আইন পেয়েছেন, একটা অধিদপ্তর পেয়েছেন, এরপরে কি ক্যাবের কাজ শেষ হয়ে গেল? ক্যাবের কাজ কিন্তু আরো বেড়েছে। সেটা কেন বেড়েছে আমি বলি। আমরা এদিকে যারা বসে আছি, বিশেষ করে আমরা সরকারের পক্ষে যারা কাজ করি, সরকারের প্রতিনিধি হিসেবে বিভিন্ন লেয়ারে কাজ করি, আমাদের যেহেতু আমরা সরকারি চাকরি করি সেখানে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, আপনারা জানেন। কিন্তু আপনাদের কিন্তু কোনো সীমাবদ্ধতা নেই, এবং আমাকে একটা আইনের মাধ্যমে কাজ করতে হয়, কিন্তু আপনাদের কিন্তু অসীম স্বাধীনতা। অর্থাৎ ভোক্তার পক্ষে আপনারা যে ভয়েস রেজটা করা, সেই ভয়েস রেজটা কিন্তু আপনারা করতে পারেন। এবং এখানে আপনারা যারা উপস্থিত আছেন, আমরা সরকারি চাকরি করি, আমার হয়তো ওই কারেজটা নেই, কিন্তু আপনাদের সেই কারেজ আছে। আমি যদি এই আপনার কাছাকাছি একটি জেলার কথা বলি, ভোলা জেলায়, সেখানে আমরা একটি ফার্মেসিতে গিয়ে নকল ভেজাল ওষুধ পেলাম, এবং সেটা আমাদের আইন অনুযায়ী স্পষ্ট এটি লঙ্ঘন, এবং সেখানে আমরা জরিমানা করতে গেলাম। তারা আমাদের অফিসারকে সেখানে অবরুদ্ধ করে রাখলো, এবং সেখানে পরবর্তীতে ডিসি অফিস থেকে ম্যাজিস্ট্রেট যেতে হলো, এবং সেই জায়গায় সব ফার্মেসির যারা মালিকরা আছে তারা ওষুধ বিক্রি করে স্ট্রাইকে চলে গেল। আমার প্রশ্নটা ওখানেই যে ওখানে যে ক্যাবের নেতৃবৃন্দ আছে সেখানে আপনারা কতটুকু ভয়েস রেজ করেছেন? আমরা ওই জায়গাটা আপনাদের প্ল্যাটফর্মটা চাই। অর্থাৎ আমরা যে কাজ করব সেইটি, আমরা তো একটা আইনের কাঠামোয় কাজ করি, কিন্তু বাস্তবতা কি, অনগ্রাউন্ডে বাস্তবতা, সেখানে যারা এই চর্চাগুলো করে, যারা এই অসাধু কাজ করে, যারা হঠাৎ করে দাম বাড়িয়ে দেয়, যারা নকল ফেক প্রোডাক্ট বিক্রি করে এবং মানুষকে জিম্মি করছে, সেই ব্যক্তিগুলোকে আপনাদের যে অবস্থান, অর্থাৎ আপনারা ভয়েস রেজ করা দরকার যে এই জায়গায় অনিয়ম কেন, ভোক্তা অধিকার অফিস বসে আছে। আমি তো ওই জায়গাটা আপনাকে দেখতে চাই যে সেখানে বোধহয় এই ভয়েসটা বোধহয় আপনারা, যেটি ছিল আপনারা যখন আন্দোলন করেছেন, একটা অধিদপ্তর আপনারা করেছেন, একটি আইন সরকারের কাছ থেকে বের করে আনতে পেরেছেন, কিন্তু এখন কেন যেন আপনারা অনেকটাই ঝিমিয়ে পড়েছেন। আমাদের পক্ষ থেকে আমি কিন্তু অনেকগুলো প্রোগ্রাম করেছি। আমরা চট্টগ্রামের বিভাগীয় সম্মেলন করেছি, ওখানে নাজের সাহেব আছেন, সবাই চেনেন আপনারা, উনি খুব ভালোভাবে অর্গানাইজ করেছে। কুমিল্লায় করেছি, আমরা রাজশাহীতে করেছি, এই কিছুদিন আগে আমরা সুনামগঞ্জ করেছি, সিলেটে করেছি, বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি, যেখানে যাচ্ছি সেখানে আপনাদের নিয়ে বসছি। কিন্তু একটা বিষয় যে জিনিসটা, সেটি হলো ভোক্তা অধিকারের মানে একই ধরনের নামে বেশ কিছু ভুই পড়া প্রতিষ্ঠান তৈরি হয়েছে। ভোক্তা অধিকার পরিষদ, কনজিউমার মুভমেন্ট, এরকম বিভিন্ন নামে, সিমিলার নামে আপনার অনেকগুলো প্রতিষ্ঠান হয়ে গেছে। কি অদ্ভুত ব্যাপার, আপনার তারা সাভারের ওসি সাহেবকে ভুল বুঝে পুলিশ নিয়ে তারা অভিযান করেছে। বুঝতে পারেন তারা কত দুর্ধর্ষ। তারা কিছুদিন আগে পঞ্চগড়ে তারা অফিস করেছে, তারা মাইক্রোবাস ভাড়া করে আমাদের মতো অভিযান করে, এবং সেখানে আমাদের মতো রসিদ ছাপিয়ে আপনার যে আমাদের যে আদায় রসিদ, এবং সেখানে আইনের ধারা দিয়ে আপনার তারা জরিমানা করছে। এই এলাকায় এরকম আছে, আমাদের কাছে অভিযোগ আছে। আপনার এরকম যারা আছে, তাহলে কি হচ্ছে, আমরা বিতর্কিত হয়ে যাচ্ছি, আপনারা বিতর্কিত হয়ে যাচ্ছে। তারা মোবাইলে চাঁদাবাজি করছে, বিকাশে চাঁদা তুলছে। তাহলে যুদ্ধটা কি? যুদ্ধটা যেমন বাজারে যারা অসাধু ব্যবসায়ী করে বা যেখানে আমার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে সেখানে যেমন একটা যুদ্ধ, আর একটা যুদ্ধ কিন্তু এই অনলাইনে যারা করছে, নকল ফেক প্রোডাক্টে ভরে গেছে, সেই জায়গাগুলোতে তো আমাদের কাজ করতে হবে। যে ওখানে নকল গুড় তৈরি হচ্ছে, এই নকল গুড় যেখানে তৈরি হচ্ছে আপনার বাড়ির পাশে, আমরা কিন্তু বাইরে থেকে এসেছি, এখানে জেলা প্রশাসনের পুলিশের যারা আছেন তারা কিন্তু সবাই বাইরে থেকে এসেছে। আপনারা কিন্তু স্থানীয়, আপনারা জানেন কোন দোকানে ফেক প্রোডাক্ট বিক্রি হয়, কারণ ওখানে কমিশন বেশি। আপনারা জানেন কোন ফার্মেসিতে 2 নম্বর ওষুধ বিক্রি হয়। আপনারা জানেন যে কোন জায়গায় নকল গুড় তৈরি হয়, কারণ আপনারা এলাকার লোক, আপনাদের কাছে সেই ইনফরমেশন আছে।
তাহলে আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যে এই ভয়েসটা আপনারা রেজ করবেন। আপনারা আপনাদের ভয়েস রেজ হবে, তত কিন্তু আপনার এই ভোক্তার অধিকার প্রতিষ্ঠা হবে। আমি তো আইনের কাঠামোতে কাজ করি, কিন্তু আপনাদের বললাম যে আপনারা কিন্তু স্বাধীন, আপনারা অনেক কিছুই করতে পারেন। সেই জায়গাগুলোতে আমি আপনাদেরকে একটু এক্সপ্যান্ড করতে চাই। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবন। আসসালামু আলাইকুম। ক্যাবের তরফ থেকে সেই 1978 সাল থেকে আমরা শুরু করেছি এখানে কাজ কর্মকাণ্ড, এবং এই কর্মকাণ্ডে আমরা সাধারণ জনসাধারণের সাথে এবং ভোক্তাদের সাথে মত বিনিময় সভা এবং ভোক্তা অধিকার অধিদপ্তরের যিনি এডি সাহেব আছেন তার সাথে বাজার মনিটরিংয়ে নিত্যদিনই আমাদের যাওয়া হয় সেখানে। এই পর্যায়ে যতটুকু সম্ভব আমাদের যে ক্যাবের যতটুকু জনশক্তি আছে সেটাকে আমরা সম্পূর্ণ সহযোগিতা করে থাকি। গোপালগঞ্জ জেলার এখন পর্যন্ত যে ভোক্তা যারা আছেন ওনারা আগে কোনো জিনিস কিনতে হলে দেখতো যে এটার কোনো ডেট আছে কিনা, এক্সপায়ারি ডেট। এখন যে কোনো জিনিস কিনতে গেলে তারা মনে করে যে এটা এক্সপায়ারি ডেট দেখতে হবে। তারপর যে বাজার মূল্য তালিকাটা সেটাও তারা দেখে নিয়ে এই সচেতনতাটুকু আমরা করতে পেরেছি। আগামীতে যে স্যার আমাকে যেসব নির্দেশনা দিলেন, আমরা আশা করছি যে এই নির্দেশনা অনুযায়ী আমরা আগামীতে কাজ করব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। ওষুধের ব্যাপারে, বিশেষ করে ওষুধের ব্যাপারে যে কথাগুলো বলেছে আমি একমত। কারণ দাম বেশি নেওয়া সেটা একরকম অপরাধ, আর নকল ভেজাল দ্রব্য বিক্রি এইটা আমার মনে হয় যে সবচেয়ে বেশি অপরাধ। এ কারণেই আমি দীর্ঘদিন জাতীয় পর্যায়ে বৃহত্তর ফরিদপুরের দায়িত্ব পালন করেছি। আমি 32 বছর জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় পরিচালকের পদে ছিলাম। আমি 38 বছর বৃহত্তর ফরিদপুর এবং ফরিদপুরের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছি। আমি সবসময় আমার ওষুধের ব্যাপারে সোচ্চার ছিলাম যে নকল ভেজাল যাতে কেউ বিক্রি করতে না পারে। এখানে আমাদের সবচেয়ে ত্রুটির ব্যাপার হলো আমাদের ওষুধ কোম্পানিগুলো লাইসেন্স ছাড়া দোকানেও ওষুধ বিক্রি করে। এছাড়াও ওষুধের আইনে কখনো ওয়ারেন্টি ইনভয়েস ছাড়া ওষুধ কেনার কোনো বিধান নাই এবং থাকা উচিত না। কিন্তু আমাদের এখানে ওয়ারেন্টির কোনো ধার ধারে না। কারণ ওষুধ কিনতে গেলে আপনি মানসম্পন্ন যেরকম ওষুধ আপনি চান, ওষুধের কোন দোকানে ওয়ারেন্টিতে ওষুধ কেনে এইটাও আপনার জানতে হবে। পাশাপাশি মানসম্পন্ন ওষুধ থাকতে হলে ওষুধের দোকান, মানসম্পন্ন ওষুধের দোকান থাকতে হবে। কারণ আপনার তাপমাত্রা সংরক্ষণ করতে হলে আপনাকে ওষুধের 25 ডিগ্রি সেলসিয়াসের ভিতর ওষুধের দোকানে বর্তমানে 40 ডিগ্রি পর্যন্ত যেখানে তাপমাত্রা হয় সেখানে মানসম্পন্ন ওষুধ পাওয়া সম্ভব নয়। এই কারণে আমাদের ওষুধের দোকানগুলো মানসম্পন্ন দোকান করতে হলে ওষুধ প্রশাসনকে এগিয়ে আসতে হবে। আমাদের বোঝাতে হবে যে আমরা যে ওষুধগুলো বিপণন করছি, যে ওষুধগুলো মানুষকে দিচ্ছি, সেই ওষুধগুলো কতটুকু মানসম্পন্ন। কারণ আপনি যদি তাপমাত্রা সংরক্ষণ ছাড়া ওষুধ কেনেন, আপনার ধরে নিতে হবে সে ওষুধের মান কতটুকু আছে। সেজন্য আমি যে কথাটা আমি এখন বলতে চাচ্ছি সেটা হলো আপনি আগেই বলে দিচ্ছেন, সেটা হলো যে আমাদের অফিস দরকার প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায়। এই জন্য স্যার আমাদের আসলে অনেক দাবি আছে। সবচেয়ে বড় দাবি হলো যেটা, সেটা হলো যে আমাদের একটা অফিস দরকার। তো সেটা যেহেতু দ্রুত যেটা ব্যবস্থা করবেন, এটা আপনি নিজের থেকেই বলছেন যেহেতু জায়গার কথা, সেই বিষয়টা আপনি আরো একটু গুরুত্ব সহকারে দেখবেন। এটা আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি ক্যাবের পক্ষ থেকে। শুধু আপনার একটা ফার্মেসিতে বিক্রি করতে হবে, সেই ফার্মেসির লাইসেন্স লাগে, যিনি বিক্রি করবেন সেই ফার্মাসিস্টের সনদ লাগে, এবং এটি আপনার টোটালি একটি ফর্মাল চেইনে আসে। ফার্মাসিউটিক্যাল কোম্পানির বাইরে তো ওষুধ তৈরি করার কোনো সুযোগ নাই। ঠিক আছে, কিছু আপনার ইয়েগুলো আয়ুর্বেদিক বা এই ধরনের ওষুধ বিক্রি হয়, কিন্তু নর্মাল আমাদের যেটা অ্যালোপ্যাথির ওষুধ সেটি কি আপনার
কোনো ফর্মাল চ্যানেলের বাইরে বিক্রি করার তো কোনো সুযোগ নাই পাইয়ে নেই। হ্যাঁ, এখন ওই যে ফেক ওষুধ যেটা সেটা আপনারা তথ্য দেন, সেটা ফ্যাক্টরি কোথায় আছে আমরা সেটা অভিযান করব, অথবা যেটা এক্সপায়ারি ডেট হয় এরপর ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি হয়, যেটা করা যায় না, আমরা বিভিন্ন জায়গায় অভিযান করছি, তাই না? এখন আপনি খালি তথ্য দেন কোনটা আপনার ফেক ওষুধ, কোনটা আপনার এক্সপায়ারি ওষুধ আছে, এরকম হলে আমরা সেটা কাজ করছি। অধিকার সংরক্ষণ অধিদপ্তর একটি মানে আইনের বলে বিভিন্ন বিষয়ে কাজ করে থাকেন, এবং আপনারা যেহেতু এই ক্যাব হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে যেমন সহায়তা করে থাকেন, পাশাপাশি ভোক্তাকে সচেতন করে থাকেন। তো সচেতনতার কোনো বিকল্প নেই, সেটি যেমন আপনাদের সদস্য হিসেবে আপনাদের পক্ষ থেকে আসতে হবে, পাশাপাশি ভোক্তা পর্যায়ে বিভিন্ন শ্রেণী পেশার যে মানুষ আছে তাদেরকে আপনাদের সতর্ক করার বিষয়ে আমরা আপনাদের অনুরোধ করব। এবং এখানে স্যারের সামনে আপনারা যে বিষয়গুলো আলোচনা করেছেন অধিকাংশই কিন্তু পণ্য সম্পর্কিত, আপনাদের কিন্তু সেবা সম্পর্কিত আমাদের কিছু বিষয় আছে, যে বিষয়টা কিন্তু আমাদের সরাসরি ভোক্তা অধিকার সংরক্ষণের অংশ হিসেবে কাজ করে। সে সকল সেবা বা সেবা মূল্য বা সেবা প্রাপ্তি যেগুলো অংশগুলো আছে সে সকল বিষয়েও আপনারা কিন্তু কাজ করতে পারেন। আমাদের আজকের এই যে মতবিনিময় সভা এটির সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক।